উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন মিহি সিজন 2। লিখেছেন রূপন্তী সরকার, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 14। হৃদ ইয়াসপাকে একটু বুঝিয়ে বলল, অ্যাটম বম, টাওটাকে ইভানের কাছে দাও, ও একটু ভালো করে চেক আপ করুন। ইয়াসপা আর কোনো জেদ না করে ইয়ানকে ইউভানের কোলে দিয়ে চেম্বারের বাইরে গিয়ে চুপচাপ দাঁড়ালো। ইউভান অত্যন্ত মনোযোগ দিয়ে ইয়ানকে কিছুক্ষণ দেখল। স্থেথিস্কোপ দিয়ে ওর বুকটা পরীক্ষা করার সময় ইভানের মুখটা গম্ভীর হয়ে গেল। বিশেষ পরীক্ষা শেষ করে ও হৃদের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, বাচ্চাটার আসলে মাঝে মাঝেই বুকে ব্যথা করে, এই জন্যই ও এমন করে কেঁদে ওঠে হঠাৎ। ওর হার্ট ফুটো, ওকে বড় সাবধানে রাখবেন। আর ও কোনো রকম সমস্যা হলে আমাকে যখন ইচ্ছে কল করবেন। আমি যে কাজেই থাকি না কেন সব ফেলে চলে আসব। ইউভানের মুখে এই আশঙ্কার কথা শুনে হৃদের চোখ দুটো এক পলকে ছলছল করে উঠল। ওর পাশে মিহির দিকে তাকালো। মিহির মুখে কোনো কথা নেই। আগে তাও একটু কান্না আসতো, এখন তো তাও আসে না। হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে ভাঙা গলায় বলল, আল্লাহর কত পরীক্ষা নিবে আমার, আমি জানি না। উনি আমাকে সব দিক থেকে একদম নিঃস্ব করে দিচ্ছেন। এই ছোট্ট প্রাণটাকে যেভাবে হোক আমার বাঁচাতেই হবে। ইউভান হৃদের মনের অবস্থা বুঝতে পারল। ও নিজে চেয়ারে ছেড়ে উঠে এসে হৃদের কাঁধে একটা হাত রাখল। সান্ত্বনা দেওয়ার সুরে বলল, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আঙ্কেল, আমি আছি তো, আপনি একদম ভেঙে পড়বেন না। হৃদ নিজের চোখের কোণার জালটুকু মুছে একটু মুচকি হাসি দিল। ও মিহির দিকে তাকিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না পাখি। হৃদ ইহানকে নিজের কোলে তুলে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে গেল। ওরা চলে যাওয়ার পর ইউভান এক দৃষ্টিতে ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে মনে মনে একটা পুরনো কষ্টের কথা ভাবছিল। ইয়াসবার এই বাবুটা জন্মের সময় ওদের ওপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছিল, সেই কথা ভাবলে আজও ইউভানের নিজের কলিজাটা কেঁপে ওঠে। তার উপরে বাচ্চাটা আবার হয়েছিল মাত্র 7 মাসে, একদম অপুষ্ট। আর সেই সময় ইয়াসপাসহ পুরো রায়ান পরিবারের উপর দিয়ে কি ভয়ঙ্কর মানসিক ও শারীরিক ধকল গিয়েছে তা শুধু উপরওয়ালাই ভালো জানেন। সন্তান জন্মের সময় ইয়াসপার শরীরের ভেতরের অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে ও জীবনে আর কোনোদিন মা হতে পারবে না। কারণ এবার যদি ইয়াসপা কোনোদিন মা হতে চায়, তবে ওকে আর কোনোভাবেই বাঁচানো যাবে না। ইয়ানের জন্মের সময় ডাক্তাররা এই কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন। ইয়ানের জন্মের পর থেকেই ওর হাতটা বুকের বাঁ দিকে না থেকে ডান দিকে রয়েছে। তার উপর আবার সেখানে একটা ছোট্ট ফুটো। ও 7 মাসের অপুষ্ট বাচ্চা হয়ে এই সমস্যাটা আরও জঘন্য রূপ দিয়েছে। ইয়ানের জন্মের পর থেকে ওর সমস্ত জরুরি মেডিকেল ফাইল আর সব ট্রিটমেন্ট এই ইউভানই হ্যান্ডেল করেছে। ইউভান নিজের খুব ভালো করেই জানে এই হার্ট নিয়ে ইয়ান বড়জোর আর 3 থেকে 4 বছর বাঁচবে, এর বেশি কোনোভাবেই না। কিন্তু এই সত্যটা ইউভান আজ পর্যন্ত কাউকে বলেনি। রাহানকুঞ্জের একটা মানুষও এই খবরটা জানে না। হৃদ, মিহি কিংবা ইয়াসপা কেউই টের পায়নি যে ইয়ান আর মাত্র কয়েকটা দিনের অতিথি। ইউভান খুব ভালো করেই জানে এই কথাটা যদি ও কোনোদিন ওদের বলে, তবে পুরো পরিবারটা এক নিমিষেই জ্যান্ত লাশ হয়ে যাবে। ইয়াসপা তো নিজের সন্তানকে হারানোর শোকে ওখানেই শেষ হয়ে যাবে। তাই এই মস্ত বড় সত্যটা নিজের বুকের গভীরে পাথরের মতো বানিয়ে চেপে রেখেছে ইউভান। প্রতি রাতে যখন পুরো শহর গড়ে নিঝুম হয়ে যায়, ইউভান তখন জায়নামাজে গিয়ে দাঁড়ায়। ও 2 হাত তুলে আল্লাহর দরবারে টুকরে টুকরে কেটে নিষ্পাপ বাচ্চাটার জন্য প্রাণ ভিক্ষা চায়। ও সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারে না। চোখ বন্ধ করলেই ইয়ানের ওই মায়াবী চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে, আর ওর বুকটা এক অজানা হাহাকারে ফেটে যেতে চায়। বাচ্চাটার চেহারার মধ্যে কেন জানি কেমন একটা অদ্ভুত মায়া লুকিয়ে আছে, যা ওকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয় না। ইউভানের নিজের যদি এতটুকু ক্ষমতা থাকতো, তবে এই পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়ে হলেও এই ছোট্ট প্রাণটাকে বাঁচিয়ে রাখত। কিন্তু ও একজন সাধারণ মানুষ, আল্লাহর হুকুমের ওপর তো আর কোনো হাত নেই। তাই সব কিছু এখন একমাত্র আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। আল্লাহ ভরসা। ইউভান জানে না যে এইসব আদৌ কোনো দিন এই বাড়িতে ফিরে আসবে কিনা। ওর মনে শুধু একটাই তীব্র আকুতি কাজ করেছে, আল্লাহ না করুক বাচ্চাটার কিছু হওয়ার আগে যেন ও অন্তত একবারের জন্য হলেও নিজের বাবাকে চোখের সামনে দেখতে পারে। আর যদি এইসব নাই ফিরে, তবে এই বাচ্চাটার মস্তিষ্কে যেন অন্তত এতটুকুই স্মৃতি থাকে যে দুনিয়ায় তারও একটা বাবা ছিল, যে তাকে নিজের জানে চেয়েও বেশি ভালোবাসত। কিন্তু ঋষভের কোনো খোঁজ না থাকায় ইয়ান যাতে কখনো বাবার অভাববোধ না করে, ঠিক এই কারণে ইউভান সবার সামনে ইয়ানকে নিজের ছেলে বলে দাবি করে। ও সত্যি সত্যি এই ছোট্ট ইয়ানকে নিজের অস্তিত্ব মনে করে। আইনগত না হলেও মনের দিক থেকে আজ ইউভানই ইয়ানের একমাত্র বাবা। ইউভান নিজের নামের সাথে মিলিয়ে ইয়ানের পুরো নাম রেখেছিল, ইয়ান ইউভান। ও চেয়েছিল এই নামেই ও বাচ্চাটাকে বড় করবে, কিন্তু ইয়াসপা পাওয়াটা জেদি নিয়ে ও ইউভানকে কোনোদিনও ইয়ানকে এই নামে ডাকতে দেয় না।
ইউভানের চোখ পেয়ে ডনাচল গড়িয়ে পড়ল। এতক্ষণে চেপে রাখা কষ্টটা আর সামলাতে পারল না ও। নিজের 2 হাত দিয়ে চোখটা ভালো করে মুছে ও ওপরের দিকে তাকালো। 2 হাত তুলে বড়টা আকুল হয়ে পড়ল। আমার সন্তানকে আপনি রক্ষা করুন আল্লাহ, তার মাকেও রক্ষা করুন। আমার জীবনের সবটুকু আয়ু আপনি আমার সন্তানের তার মাকে দিয়ে দিন। ইয়া রব, দয়া করুন এই অধমের ওপর। ইউভান আর নিজের কান্না ধরে রাখতে পারল না। ফাঁকা চেম্বারের ভেতরে ও একলা বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। ইয়ানের এই নিষ্পাপ মুখটা মনে পড়তেই ওর বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় ভেঙে আসছিল। ঠিক তখনই টেবিলের ওপরে রাখা ওর ফোনটা হঠাৎই বেজে উঠল। স্ক্রিনে ওহিদুল রহমানের নামটা ভেসে উঠতেই ইউভানের কোনো মতে নিজের চোখ দুটো মুছল। গলার স্বর স্বাভাবিক করে ও কলটা রিসিভ করে বলল, হ্যালো পাপা, বলো। ও পাশ থেকে ওহিদুল রহমান বললেন, তুমি কি এখনো চেম্বারে আছো? বাড়িতে কখনো আসবে? ইউভান একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের ফাইলগুলো গোছাতে গোছাতে বলল, তাড়াতাড়ি চলে যাবো আজকে, কাজ প্রায় শেষ। আচ্ছা এসো, তোমার জন্য একটা ভালো মেয়ে ঠিক করেছি। ওহিদুল সাহেব বেশ খুশি মনে কথাটা বললেন। বাবার মুখে আবার ওই বিয়ের কথা শুনতেই ইউভানের মনটা এক নিমিষেই তিতকুটে হয়ে গেল। ও একটু বিরক্তি গলায় বলল, আবার এসব শুরু করেছো পাপা? তোমাকে কতবার বারণ করেছি যে এসব ব্যাপারে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমাকে কেন এত মানসিক চাপে ফেলো বলো তো? আমি কিন্তু এবার সত্যি সত্যি সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাব। কথাটা বলেই ও ওপাশ থেকে বাবার কোনো উত্তরে অপেক্ষা না করে খট করে কলটা কেটে দিল। ও ফোনটা টেবিলের উপরে উপর করে রেখে চেয়ারে হেলান দিল। ও বিয়ে করবে না, কোনো দিনও না। ও কেন অন্য কোনো মেয়েকে বিয়ে করতে যাবে? ওর তো বাচ্চা আছে, আর ওর মনে ভালোবাসার একজন মানুষও আছে। হ্যাঁ, পরিস্থিতি তার ভাগ্যের কারণে হয়তো ও তাকে কোনোদিন নিজে করে পাবে না, ওকে নিজের স্ত্রী হিসেবে বিয়ে করতে পারবে না, কিন্তু দূর থেকে নিজের সবটুকু মন দিয়ে ভালোবাসতে তো পারবে। আর ভালোবাসলেই যে তাকে নিজের করে পেতেই হবে এমন তো কোনো কথা নেই। ওটাও এবং তার দুজনকেই ভালোবাসে। ওদের আড়াল থেকে আগলে রেখেও নিজের বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবে। বিয়েটির প্রয়োজন নেই। ইয়াস বা ইয়ানকে নিয়ে বাড়ি ফেরার পর প্রথমে ওকে অল্প কিছু খাইয়ে দিল। তারপর কয়েকটা মেডিসিন খাইয়ে ওকে বুকে জড়িয়ে ধরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে লাগলো। ওষুধ পড়ার কিছুক্ষণের মধ্যেই ইয়ানের ছটপটানি কমে এলো। ও ছোট্ট চোখ দুটো ক্লান্তিতে বুঝে এলো। ইয়াস বা ইয়ানের কপালে একটা দীর্ঘ চুমু দিল। বাচ্চাটাকে বিছানায় সাবধানে শুইয়ে দিয়ে ও নিজেরও ওপাশে এলিয়ে পড়ল। এই একাকিত্বের ধকল আর মানসিক টেনশনে ও নিজের শরীরটাও যেন আর চলছিল না। বিছানায় পিঠ ঠেকাতেই ও গভীর ঘুমে তলিয়ে গেল। দুপুরের দিকে মিহি একবার ইয়াসপাকে খাওয়ার জন্য ডাকতে উপরে এসেছিল, কিন্তু দরজার ফাঁক দিয়ে ইয়াসপাকে ইয়ানকে জড়িয়ে এভাবে অঘোর ঘুমে দেখে ও আর ডাকেনি। মিহি একটা দীর্ঘ শ্বাস ফেলে চুপচাপ নিচে চলে গেল। মেয়েটাকে আর বিরক্তি করেনি। মিহি সবই বোঝে। ইয়াসপার মনের ভিতর দিয়ে যে কি ঝড় বয়ে গেছে এতগুলো দিন, তা ওর চোখে ভালো আর কেউ জানে না। ঋষভ যখন হুট করে বাড়ি ছেড়ে চলে গেল, ইয়াসপা তখন প্রায় পাগল হয়ে গিয়েছিল। সেই কঠিন দিনগুলোতে মিহি নিজেই কত রাত মেয়েটাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। ওর চোখের পানি নিজের আঁচল দিয়ে মুছে দিয়েছে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেল হতে সন্ধ্যা। রুমে ইয়াসপা আর ইয়ান তখনও ঘুমোচ্ছে। চারিপাশের পুরো বাড়িটা এখন একেবারে নিস্তব্ধ, নিঝুম হয়ে আছে। ঘরটা হালকা ঠান্ডা হয়ে আছে। গভীর ঘুমের মাঝে ইয়াসপা হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি পেল। ও স্পষ্ট অনুভব করতে পারলো ওর পেটের উপরে কে যেন খুব আলতো করে নিজের একটা শক্ত হাত রাখলো। ওই হাতের স্পর্শটা, ওই চেনা উষ্ণতা ওর বড্ড বেশি চেনা, বড্ড চেনা এক অনুভূতি। স্পর্শটা টের পাওয়া মাত্রই ইয়াসপার ঘুমের ঘরেই এক ঝটকা খেয়ে বিছানায় লাফিয়ে উঠল। ওর বুকটা তখন ধকধক করে কাঁপছে, কপাল বেয়ে ঘাম ঝরে পড়েছে। ও তাড়াহুড়ো করে ঘরের ট্রিম লাইটের অবছা আলোয় চারিদিকে চোখ বোলালো, কিন্তু ঘরে কোথাও কেউ নেই। দরজা ফেরানো, জানালার কাজগুলোও বন্ধ। বিছানায় কেবল ইয়ান এক পাশে ঘুমিয়ে আছে। ইয়াসপা নিজের 2 হাত দিয়ে নিজের পেটে চেপে ধরল। তাহলে ওকে কে স্পর্শ করলো? ও কি কোনো স্বপ্ন দেখছিল, নাকি সত্যি এই নিঝুম ঘরের অন্ধকারের আড়ালে কেউ লুকিয়ে আছে? এক অজানা ভয় আর আশঙ্কায় ইয়াসপার গায়ের লোম খাড়া হয়ে গেল। ও আর 1 সেকেন্ডও দেরি করলো না। বিছানায় থেকে ইয়ানের একদম কাছাকাছি সরে গেল। ওকে নিজের 2 বাহুতে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে চারিদিকের অন্ধকারের দিকে পাহাড়ে দাঁড়ের মতো তাকিয়ে রইল। বিছানায় ইয়ানকে জড়িয়ে ধরে ও যখন অন্ধকারের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই আচমকা একটা বিকট শব্দ হলো। ঘরের সাথে লেগে থাকা বারান্দা ভেদ করে একটি পাথর এসে সজোরে আছাড় খেলো মেঝেতে। পাথরের এই আচমকা শব্দে ইয়াসপা একদম ধরফড়িয়ে উঠল। ও ভয় পেল কিছুটা, তারপর ও বিছানা থেকে নেমে দ্রুত পায়ে দৌড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাহিরে ততক্ষণে চারিপাশ কালো হয়ে একদম সন্ধ্যা হয়ে এসেছে। ঠান্ডা বাতাস বইছে। ইয়াসপা মেঝের দিকে তাকাতেই দেখল
একটা পাথরের গায়ে একটা কাগজ ভালো করে মোড়ানো রয়েছে। মূলত ওই কাগজটা দিয়ে পাথরটাকে পেঁচিয়ে উপরের দিকে ছুঁড়ে মারা হয়েছে। ইয়াসপা নিচু হয়ে মেঝে থেকে পাথরটা তুলল, তারপর সাবধানে কাগজের মোড়কটা খুলে ফেলল। কাগজের ভাঁজটা খুলতেই ওর চোখ আটকে গেল ভেতরে কুচিয়ে থাকতে লেখার ওপরে। সেখানে খুব স্পষ্ট করে লেখা রয়েছে, আর কত পালাবি মা, এবার তো আমার কাছে ধরাতে, না হলে কিন্তু তোর ছেলেকে। লাইনের শেষে ওই ডট ডট চিহ্ন আর নিজের ছেলের উপরে হুমকির ইঙ্গিত দেখে মাত্রই ইয়াসমার মাথার সব কটা রক্ত যেন একসাথে চিরবির করে উঠল। পুরো মাথায় রক্ত চড়ে গেল ওর। ও ঝড়ের গতিতে ঘরের বাইরে এসে টেবিল থেকে একটা খাতা আর কলম তুলে নিল। কাগজের এক টুকরো ছিঁড়ে পাল্টা জবাবে লিখে দিল, আমার পরিবার এবং আমার ছেলের দিকে ভুলেও নজর দিলে কলিজা কানা করে ফেলবো। ইয়াসপা শেখ, আমি উপরে আল্লাহ ছাড়া আর কারো বাপকে ভয় পাই না। লেখাটা শেষ করে ও কাগজের টুকরোটা আবার ওই ভারী পাথরের গায়ে শক্ত করে মুড়িয়ে নিল। তারপর বারান্দার রেলিংয়ের কাছে গিয়ে নিচে অন্ধকারের দিকে তাকিয়ে সজোরে পাথরটা আবারও নিচের দিকে ছুঁড়ে মারল। ও দেখতে চাইল না নিচে কে দাঁড়িয়ে আছে। ও পাথরটা নিচে পড়তে ও এক ঝটকায় বারান্দার ভারী দরজাটা টেনে ভেতর থেকে লক করে দিল। ওর শরীর তখন ওর আগে কাঁপছে। ইয়াসপা বারান্দা থেকে ঘরের ভেতরে এসে বিছানায় বসলো। ও নিজের বুকের ভেতরটা তখনও দপদপ করে কাঁপছে। ও লম্বা একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করলো। তারপর নিজের মনকে শক্ত করে একা একাই বিড়বিড় করে বলল, কুল ইয়াস, কিচ্ছু হয়নি, ভয় পাচ্ছিস কেন তুই, থাপ্পড় চিনিস? কথাটা মুখ দিয়ে বের হতেই ইয়াসপা নিজের উপরেই ভীষণ অবাক হলো। ও 2 সেকেন্ড থমকে রইল। এমন করে এই ভেবে তো ঋষভ কথা বলে, ও হুট করেই ওই লোকটার মতো আচরণ করছে। নিজের অবচেতন মনের ওই খ্যাপাটে স্বভাব দেখে ও একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই বিছানায় ইয়ান নড়াচড়ে উঠল। ইয়াসপা আর ওসব নিয়ে না ভেবে ইয়ানকে কোলে তুলে নিয়ে নিচে নেমে গেল। নিচে ড্রয়িং রুমে তখন সবাই একসাথে বসেছিল। ইয়াসপার মুখটা গভীর ও নিচে নামতেই রিত নিজের হাত বাড়িয়ে ইয়ানকে নিজের কোলে নিয়ে নিল। তারপর ইয়াসপার এই থমথমে মুখের দিকে তাকিয়ে একটু চিন্তিত গলায় বলল, মা শোনো, একটা মস্ত বড় বিপদ হয়ে গেছে। সামনের সপ্তাহে আমাদের বিজনেসের একটা বড়সড় লস হয়েছে। আগামীকাল ওটা রিকভারির জন্য একটা বড় প্রেজেন্টেশন রেডি করতে হবে। আমি কয়েকটা ফাইল দিচ্ছি, ওগুলো একটু চেক করে রেডি করতে পারবে? ইয়াসপা শান্ত গলায় জবাব দিল, ওকে। রিত ইয়াসপার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বেশ ভরসা পেল। ও অনেকদিন ধরেই খেয়াল করেছে ইয়াসপা এত কম বয়স থেকেই বিজনেসের খুঁটিনাটি আর জটিল হিসাব নিকাশ বড় ভালো বোঝে। এই মেয়েটা বিজনেসের নলেজ আর চতুর বুদ্ধি অনেক বেশি ধারালো। সেই কারণেই রিত নিজের ব্যবসার অনেক বড় বড় সিদ্ধান্তের মাঝেই ইয়াসপার হেল্প নেয়। রিত মনে মনে একটা বড় পরিকল্পনাও করে রেখেছে। ও আর 2-3 বছর পর ইয়াসপাকে ওদের পুরো কোম্পানির সিইও বানিয়ে দিবে। কারণ ও জানে চৌধুরী ইন্ডাস্ট্রি ইয়াসপার চেয়ে ভালো আর কেউ সামলাতে পারবে না। পরের দিন বিকাল করাতেই ডক্টর রোহান ইউভান র্যান কোর্টে এসে হাজির হলো। ইয়ানের হার্টের সমস্যার কারণে ওকে প্রায় প্রতিদিন নিয়ম করে চেক আপ করাতে হয়। সেই দায়িত্বটা ইউভানই সামলাচ্ছে। ইউভান ইয়ানকে খুব ভালো করে চেক আপ করলো। চেক আপ শেষ করে ও টেবিলের উপরে নিচের স্টেথোস্কোপটা রাখলো। তারপর ধীর পায়ে এগিয়ে এসে সোফায় বসা ইয়াসপার একদম কাছাকাছি গিয়ে বসলো। ইউভানকে অত কাছে বসতে দেখেই ইয়াসপার শরীরটা একটু শক্ত করে ওখান থেকে কিছুটা সরে গেল। ইউভান ইয়াসপার এই গুটিয়ে যাওয়ারটা লক্ষ্য করলো। ও ইয়াসপার মুখের দিকে তাকাতেই হুট করে ওর নজর গেল ইয়াসপার গলার এক কোণায়। ও নিজের কপালটা সামান্য কুঁচকে কৌতূহল মাখা গলায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার গলায় ওটা কিসের দাগ? ইয়াসপা নিজের ওড়নাটা একটানে গলার কাছে শক্ত করে চেপে ধরে বড়টা রুক্ষ আর ঠান্ডা গলায় বলল, কেন, আপনার তাতে কি? ইউভান ওর ওই ধারালো চাউনি আর মুখের উপরে দেওয়া কড়া জবাব শুনে নিজের চশমাটা একটু ঠিক করলো। ও বেশ গম্ভীর সুরে বলল, তুমি মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের এত মুখে মুখে তর্ক করতে নেই। ও নিজের চোখ দুটো সরু করে ইউভানের দিকে সরাসরি তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, কেন, মুখে মুখে তর্ক করার জন্য কি এখন আমার জেন্ডার চেঞ্জ করতে হবে নাকি? ইউভান নিজের ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটিয়ে ইয়াসপাকে আরও একটু খাবানোর জন্য সোফায় আর একটু কাছে সরে এলো। ইয়াসপা আর 1 সেকেন্ড সময় না দিয়ে ইয়াসপা একদম সোফায় শেষের মাথায় অনেকটা দূরে সরে গেল। ইউভান বলল, তুমি এত অবাধ্য কেন ইয়াস? ইয়াস নামটা ইউভানের মুখে শোনা মাত্রই ইয়াসপার মাথার সবকটা রগ যেন একসাথে চিরবির করে চলে উঠল। পুরো মাথায় আগুন চলে গেল ওর। ও আর নিজের উপরে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না। টেবিলের উপরে একটা প্লেটে ফল রাখা ছিল, আর তার পাশে ছিল একটা ধারালো ফল কাটার ছুরি। ইয়াসপা চোখের পলকে সেই ছুরিটা হাতে তুলে নিল এবং ওটার ফলাটা সজোরে গেঁথে দিল ইউভানের হাতের ওপরে। ইয়াসপা নিজের রক্তচক্ষু নিয়ে ইউভানের একদম চোখের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, আপনার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি।
আমাকে এই নামে ডাকার মতো দুঃসাহস আর কোনোদিন করবেন না। আমি কিন্তু মানুষ ভালো না। নিজের সীমানায় থাকুন। বেশি বাড়াবাড়ি করলে জ্যান্ত পুঁতে ফেলবো। ইউভান পাথরের মতো জমে গেল। ছুরিটা বেশি জোরে লাগিয়ে দিই। ইউভান আলতো করে ছুরি টেনে বের করলো। তারপর ইয়াসবার দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, এই মেয়ে হুবহু ঋষভের মতো আচরণ করছে কেন? ও ঠিক চাহনি ওইরকম রক্তচক্ষু আর রাগ। ইউভান নিজের মনের ভেতরে টাকাটা সামনে নিয়ে হালকা একটু হাসলো। ও টেবিলে থেকে নিজের চোখটা সরিয়ে মনে মনে বলল, নিচে চলে গেছে ঠিকই, কিন্তু বউটাকে নিজের ফিমেল ভার্সন বানিয়ে রেখে গেছে। খোদা, কি চিজ বানাইলা। ইউভান নিজের বসার ভঙ্গিটা একটু সোজা করে ইয়াসপার দিকে তাকিয়ে একদম স্বাভাবিক গলায় বলল, ওকে সুইটহার্ট, আর কোনোদিন বলবো না ওই নামে। ইয়াসপা নিজের হাতের মুঠো শক্ত করে ঠান্ডা গলায় বলল, আউট। ইউভান নিজের ব্যাগ আর স্টেথোস্কোপটা টেবিল থেকে তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। ও ঘর থেকে বের হওয়ার ঠিক সেই শেষ মুহূর্তে ইয়াসপার দিকে তাকিয়ে একগাল দাঁত গিলিয়ে হেসে বলে গেল, ওকে সুইটহার্ট, আমি আবার আসবো। টাটা, আলাবু।